প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই একটা ঘোষণাতেই বিশ্ব এখন এমন এক সংকটের মুখে এসে দাঁড়িয়েছে যা আগে কখনো দেখা যায়নি। প্রশ্ন উঠছে, এটা কি তেহরানকে চাপে ফেলার কোনো কৌশল, নাকি এর পরিণতি হতে পারে আরো ভয়াবহ, হয়তো একটা বিশ্বযুদ্ধ? দেখুন, এই অবরোধের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে কিন্তু একটাই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। বলেই থেকেই যে ভঙ্গুর বিশ্ব অর্থনীতি তা কি এবার চূড়ান্ত পতনের দিকে এগোচ্ছে? চলুন এই পুরো সংকটটা একটু গোড়া থেকে বিশ্লেষণ করে দেখা যাক। তো আমরা ধাপে ধাপে দেখব ঠিক কিভাবে আলোচনা ব্যর্থ হলো, আর পরিস্থিতি বা আজকের এই চরম পর্যায়ে এসে পৌঁছালো কি করে। ঘটনাগুলো কিন্তু ঘটেছে খুব দ্রুত। পাকিস্তানে ২১ ঘন্টা ধরে যে কূটনীতিক সমাধানের চেষ্টা চলছিল সেটা ব্যর্থ হওয়ার ঠিক পরেই সোমবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এই নো অবরোধের ঘোষণা দিয়ে বসেন। আর তার ফল যা হওয়ার তাই হয়েছে। এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে একটা তীব্র উত্তেজনা কাজ করছে। বোঝাই যাচ্ছে কূটনীতির দরজা বন্ধ হয়ে যাওয়াটাই এই সামরিক পদক্ষেপের পেছনে মূল কারণ। আর এই অবরোধের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা এসে লেগেছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি বাজার থেকে শুরু করে সাপ্লাই চেইন, সবকিছুই এখন মারাত্মক হুমকির মুখে। ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১২০ ছাড়িয়ে গেছে। ভাবুন একবার, এই আকস্মিক মূল্যবৃদ্ধি কিন্তু শুধু বড় বড় দেশের অর্থনীতিতেই নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার উপরও সরাসরি প্রভাব ফেলছে। পরিস্থিতিটা যে ঠিক কতটা গুরুতর সেটা আন্তর্জাতিক শক্তি সংস্থার একটা কথাতেই স্পষ্ট হয়ে যায়। তারা বিষয়টিকে ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক জ্বালানি সুরক্ষা সংকট হিসেবে আখ্যা দিয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ সতর্কবার্তা নয়, এটা একটা অশনি সংকেত। ঝুঁকির তালিকাটা কিন্তু এখানেই শেষ না। বিশ্ব অর্থনীতি, যেটা আগে থেকেই বেশ দুর্বল অবস্থায় ছিল, সেটা এখন পুরোপুরি ভেঙে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এর সাথে উপসাগরীয় অঞ্চলে দেখা দিতে পারে মারাত্মক খাদ্য সংকট, আর পশ্চিমা দেশগুলো পড়তে পারে অর্থনৈতিক মন্দার মুখে। পুরো ব্যাপারটা একটা ডমিনো এফেক্টের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি কিন্তু একটা বড় রাজনৈতিক সংকটও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই একতরফা সিদ্ধান্তে তার বহুদিনের পুরনো এবং সবচেয়ে কাছের মিত্রদের মধ্যেই এখন তীব্র বিভেদ। এখানে দুই পক্ষের অবস্থান কিন্তু একেবারে দুই মেরুতে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে একদম অটল, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এই অবরোধে যোগ দিতে সরাসরি না করে দিয়েছে। আটলান্টিকের দুই পারের মিত্রদের মধ্যে এত বড় ফাটল কিন্তু সাম্প্রতিক ইতিহাসে আর দেখা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে যে তারা এই অবরোধের অংশ হবে না। এটা ওয়াশিংটনের জন্য যে কত বড় একটা কূটনীতিক ধাক্কা তা সহজেই বোঝা যায়। আর এটা প্রমাণ করে এই পদক্ষেপে তারা কতটা একা হয়ে পড়েছে। এখন তাহলে প্রশ্ন উঠছে, ইরান কিভাবে এই চরম চাপের মোকাবেলা করছে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের অনেক দিনের পুরনো একটা বিশেষ কৌশলের মধ্যে। এই কৌশলকে বলা হয় প্রতিরোধ অর্থনীতি। প্রায় ৪৭ বছর ধরে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে থাকার পরেও ইরান টিকে থাকার যে একটা শিল্প আয়ত্ত করেছে, এটা তারই ফল। এই অর্থনীতি তাদের স্বনির্ভর হতে আর বাইরের যে কোনো চাপ সামলাতে সাহায্য করে আসছে। আর এই কৌশলের কারণেই কিন্তু একটা অবাক করা ব্যাপার ঘটছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ইরান ঠিকই বিকল্প পথে তাদের তেল বিক্রি চালিয়ে যেতে পারছে। অন্যদিকে বাকি বিশ্বের মজুদ জ্বালানি দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা মাত্র ৪৫ দিনের মাথায় এসে ঠেকেছে। সোজা কথায়, ইরান যতটা প্রস্তুত, বিশ্ব এখন ততটাই অপ্রস্তুত। অর্থনৈতিক আর রাজনৈতিক সংকটের পর এখন সবচেয়ে বড় ভয়টা হলো একটা সরাসরি সামরিক সংঘাতের। আর চারপাশের লক্ষণ দেখে মনে হচ্ছে পরিস্থিতি হয়তো সেদিকেই মোড় নিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের বার্তাটা কিন্তু একদম সোজা আর পরিষ্কার। তারা জানিয়েছে, আপনারা যুদ্ধ করলে আমরাও যুদ্ধ করব। এর মানে হলো যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এই সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও অনেক বেশি অস্থিরশীল করে তুলেছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই বিপজ্জনক খেলার শেষ কোথায়? বিশ্ব কি শেষ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে, নাকি এমন এক বিধ্বংসী যুদ্ধের দিকে এগিয়ে যাবে যা হয়তো বিশ্ব অর্থনীতি আর স্থিতিশীলতার পুরো চিত্রটাই চিরদিনের জন্য বদলে দেবে? এর উত্তরটা কিন্তু এখনো আমাদের অজানা।